ওয়েলকাম ব্যাক টু এমএস ক্লাসেস। আমার প্রিয় দর্শকবৃন্দ, আমার আদরের ছাত্রছাত্রীরা, সবাইকে এমএস ক্লাসেসের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি অলরেডি ত্রিকোণমিতির ধারণা পর্বের একটা ক্লাস তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। আজকে আমি ত্রিকোণমিতির ধারণা পর্বের আরও একটা ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি, যেখানে আমরা শিখব সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এইসব সম্বন্ধে। আমরা বিভিন্ন জায়গা থেকে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা সম্বন্ধে জানি এবং অঙ্কও করা শুরু করে দিই বা অঙ্ক করি, কিন্তু কোথায় যেন আমাদের মনে সাইন থিটা, কস থিটা সম্বন্ধে একটা পর্দার মতো, আড়ালের মতো সন্দেহের অবকাশ থেকেই যায়। তো সেই সন্দেহ, সেই পর্দার আড়ালটুকুকে আজকে আমি তোমাদের মন থেকে পুরোপুরি সরিয়ে দেব। তার জন্যই আমি এই ক্লাসটা তোমাদের সামনে নিয়ে এসেছি। দ্বিতীয়ত, এই ক্লাসটা শুধুমাত্র ক্লাস 10-এর জন্য না, বাকি সকল স্টুডেন্ট বা আমার বড়রা যারা চাকরি বাকরির প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ত্রিকোণমিতির যে ক্লাসটা আমি প্রথমে করেছি সেটা ছিল একদম বেসিক, ত্রিকোণমিতি কি, কেন, কাকে বলবো। আর আজকের থেকে যে ক্লাসগুলো শুরু হবে এগুলোকে তোমরা ত্রিকোণমিতির একদম বেসিক বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস মনে করতে পারো, যেটা আমি আজকে তোমাদের সামনে উপস্থিত করছি। ত্রিকোণমিতির একদম গোড়ার ভিত, স্ট্রং জায়গা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এইসব সম্বন্ধে আজকে আমরা বিস্তারিতভাবে শিখব। তো আশা করি তোমরা এই ক্লাসটাকে এনজয় করবে। প্রথমত আমরা এগুলোকে কিভাবে পড়ব সেটা শিখব। দেখো, এটাকে পড়বো আমরা সাইন থিটা, এটাকে কস থিটা, এটাকে কোসেক থিটা, এটাকে সেক থিটা, এটাকে পড়বো ট্যান থিটা, আর এটাকে পড়বো কট থিটা। এবার এগুলোকে মনে রাখার জন্য আমি আমার পছন্দনীয় দুটো লাইন আমার স্টুডেন্টকে মনে করে লিখেছি। তো তোমরা এই দু লাইন মনেও রাখতে পারো, আবার তোমরা তোমাদের মতো পছন্দনীয় দুটো লাইন বানাতেও পারো বা ভালো কোনো কবিতাও বানাতে পারো। তো কেউ কোনো ভালো কবিতা বানালে পরে অবশ্যই আমাকে সেন্ড করো, আমি তোমাদের সেই জিনিসটাকে পরবর্তী ক্লাসগুলোতে কপি করার চেষ্টা করব। দেখো, আমি যেটা লিখেছি দু লাইন, এটাকে মনে করার জন্য দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। এখানে এই এ বি সি ত্রিভুজটার বি কোণটা সমকোণ, তার মানে বি কোণটার মান হবে 90 ডিগ্রি, কারণ আমরা জানি এক সমকোণের মান হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। তো এই কোণটাকে যদি আমি থিটা মনে করি, তাহলে পরে সাইন থিটার যে মান হয় সেটা হয় লম্ব বাই অতিভুজ। আমরা এগুলো বিস্তারিতভাবে শিখব। আর কস থিটার যে মান হয় সেটা হয় ভূমি বাই অতিভুজ। এখন আমি তোমাদেরকে যেভাবে বলছি, তোমরা যদি ঠিক এই জিনিসগুলোকে খেয়াল করো, তাহলে তোমাদের ত্রিকোণমিতি খুব সহজ লাগবে, খুব সহজ টপিক হয়ে যাবে তোমাদের কাছে। কিন্তু আদারওয়াইজ যদি তোমরা অন্যরকম ভাবে মনে করার চেষ্টা করো যে এখানে 6টাই ফর্মুলা আছে বা কিছু, তাহলে কিন্তু তোমাদের কাছে এই ব্যাপারটা জটিল হতে থাকবে আস্তে আস্তে। তো আগে আমি এই দুটো জিনিস বলে দিই, তারপরে আমি তোমাদের একদম পুরো মন থেকে যে সন্দেহের অবকাশ আছে সমস্তটাই সরিয়ে দেবো। তো দেখো, আমি মনে রাখার জন্য এই দুটো লাইন যেটা লিখেছিলাম, আমি লিখেছি এখানে, সানিয়া লম্বা অতি সুন্দর একটি মেয়ে, কেস তার ভূমিতে অতি সুন্দর লাগছে। তো এখানে আমি আন্ডারলাইন করেছি সানিয়াতে, লম্বাতে আর অতিতে। আর সেকেন্ড লাইনে আন্ডারলাইন করেছি কেস, ভূমি, ভূমিতে এবং অতিতে। দেখো, তাহলে সাইন থিটার যে ভ্যালু সেটা হয় লম্ব বাই অতিভুজ। তো আমরা এটাকে এইভাবে পড়তে পারি, সানিয়ার থেকে আমরা পড়তে পারি সাইন থিটা, লম্বার থেকে লম্ব আর অতি থেকে অতিভুজ। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি। দ্বিতীয়ত কস থিটা, কেস, কেস থেকে আমরা পড়ব কস, এবং ভূমিতে মানে ভূমি আর অতিতে অতি। তো আমি যেটা বলছি তোমাদেরকে, আমাদেরকে এই পুরো ত্রিকোণমিতির ব্যাপারগুলো মনে রাখতে হলে জাস্ট এই দুটো জিনিস মনে রাখতে হবে। আমার কথাটা খুব ভালো করে শোনো, এতগুলো মনে রাখার দরকার নেই।
হ্যাঁ আমি ঠিক বলছি, একদম যা বলছি একদম ঠিক বলছি। আমাদের এত কিছু জানার দরকার পড়বে না, আমরা শুধু সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ এবং কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, এইটুকুকেই মনে রাখবো। জাস্ট এনাফ, এইটুকু মনে রাখলেই যথেষ্ট। বাকিগুলো কি করে আসে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে আমরা খুব ভালো করে আমাদেরকে শিখতে হবে যে থিটা কি জিনিস, লম্ব কাকে বলবো, ভূমি কাকে বলবো, অতিভুজ কাকে বলবো। দেখো এই ত্রিভুজটা সম্বন্ধে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু আমার মনে হয় না যে আমরা একদম সম্পূর্ণভাবে জানি। আমাদের মনে বেশ কিছু ভুল ধারণা থেকেই যায়। যেমনি প্রথম ভুল ধারণাটা আমি তোমাদের ব্রেন থেকে সরিয়ে দেবো এক্ষুনি। যেটা হলো, প্রত্যেকে আমরা মনে করি যে এটা একটা সমকোণী ত্রিভুজ হলে এই কোণটা 90 ডিগ্রি, কারণ একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই একটা কোণকে সমকোণ থাকতেই হবে। তো এটাকে যদি আমি এবিসি নাম দিই, তাহলে এখানে বি কোণটা হলো সমকোণ মানে 90 ডিগ্রি। তো আমরা প্রত্যেকে মনে করি যে এই যে লম্বা যে লাইনটা আছে এটাই হলো লম্ব। কিন্তু আমি তোমাদেরকে পরিষ্কারভাবে বলে দিই, এরকম কোনো অর্থ গণিতে নেই যে এটাকে লম্ব হতে হবে আর এটাকে ভূমি হতে হবে আর এটাকে অতিভুজ। আমি ক্লিয়ার করি ব্যাপারটা। প্রথমত আমরা শিখব যে 90 ডিগ্রি যে কোণটা আছে সেখান থেকে সোজা দাগ টানতে থাকবো। যে সরলরেখাটাতে গিয়ে স্পর্শ করবে সেই সরলরেখাটাকে আমরা বলবো অতিভুজ। আর অতিভুজ হবে একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটার দৈর্ঘ্য। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি যে অতিভুজ কাকে বলবো আমরা। অতিভুজ বলবো একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটাকে আমরা বলবো অতিভুজ। তাহলে এটা যদি অতিভুজ হয়ে যায় তাহলে আমাদের এখন বাকি থাকলো লম্ব আর ভূমি। কিন্তু আমি আবার তোমাদেরকে এই সন্দেহটা কাটানোর জন্য চেষ্টা করছি যে এরকম কোনো মানে নেই যে এটাকেই আমরা লম্ব বলবো আর এটাকে ভূমি বলবো, যেটা লম্বভাবে দাঁড়িয়ে আছে সেটাই লম্ব, এরকম কোনো কিছু গণিতে নেই। আমি তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিই। দেখো এটা যদি অতিভুজ হয় এটা হলো বড় বাহু। এবার এই লম্ব আর ভূমি নির্ভর করবে কার উপরে, কোণের উপরে। দেখো এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে আমরা তিনটে কোণ খুঁজে পাবো। তিনটে কোণ কোথায়, এই একটা কোণ, এই একটা কোণ আর এই একটা কোণ। তো যার মধ্যে এটা হয়ে গেল 90 ডিগ্রি। এখন বাকি যে দুটো কোণ আছে, দেখো যে থিটাটা আমরা পড়ছি না, থিটাটা আমরা একটা কোণ, দেখো 30 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ, এরকমই একটা কোণকে আমরা স্ট্যান্ডার্ড ভাবে থিটা মনে করছি। থিটা ডিগ্রি মনে করতে পারো বা থিটা রেডিয়ান। তো এখন আমরা যদি এই দুটো কোণের মধ্যে এই কোণটাকে যদি থিটা মনে করি, তাহলে তোমরা ভালো করে খেয়াল করে দেখো, অতিভুজ তো সবসময় বড় বাহুটাই হবে, অতিভুজ তো সরবে না। এখন থিটা কোণটা যেই বাহুটার সাথে লেগে আছে বা স্পর্শ হয়ে আছে, ভালো করে দেখো এই জায়গাটাকে খুব ভালো করে দেখো তোমরা, এই যে থিটা কোণটা উৎপন্ন হয়েছে, তো থিটা কোণটার এই বাহুটা তো অতিভুজ। এখন ওই থিটা কোণটা আরো একটা বাহুর সাথে লেগে আছে, তো সেই বাহুটাকে আমরা সবসময় বলবো ভূমি। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি। এবং এই থিটা কোণ থেকে যদি আমরা দেখো থিটা কোণের বিপরীত বাহুটাকে আমরা বলবো লম্ব। বিপরীত বাহু কোনটা, দেখো এই থিটা কোণ থেকে দাগ টানতে থাকো এভাবে, দেখো গিয়ে যেই বাহুটাতে ছেদ করছে সেই বাহুটা হলো এই কোণটার বিপরীত বাহু। এই বিপরীত বাহুটাকে আমরা বলবো লম্ব। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যে কাকে অতিভুজ বলবো, কাকে ভূমি বলবো আর কাকে লম্ব বলবো। দেখো আরেকবার ক্লিয়ার করি, একটা সমকোণী ত্রিভুজের যেটা বড় বাহু হবে তাকে আমরা বলবো অতিভুজ। যেই কোণের সাপেক্ষে আমরা নেব সেই কোণটা যেই বাহুটার সাথে লেগে থাকবে তাকে আমরা বলবো ভূমি। সেই কোণটা থেকে সোজা দাগ টানলে বা সেই কোণের বিপরীত যে বাহু তাকে আমরা বলবো লম্ব। তো এক্ষুনি তোমরা খেয়াল করলে যে আমরা লম্ব কাকে বলবো, ভূমি কাকে বলবো আর অতিভুজ কাকে বলবো। এবার দেখো এই কোণের সাপেক্ষে আমরা নিচ্ছিলাম, যার জন্য এটা লম্ব ছিল, এটা ভূমি ছিল আর এটা অতিভুজ ছিল। এক্ষুনি যদি আমি কোণটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু লম্ব, ভূমি আর অতিভুজ দেখো লম্ব আর ভূমিটা চেঞ্জ হয়ে যাবে, অতিভুজ কখনোই চেঞ্জ হবে না।
অতিভুজ সবসময় বড় বাহুটাই থাকবে। তো দেখা যাক, এখন আমি এটাকে থিটা মনে করব না মনে করব, আমি এখন থিটা মনে করব এই কোণটাকে, আমি এখন একে থিটা বলছি। তাহলে একে যদি আমি থিটা বলি তো তোমরা কি শিখলে, যে বড় বাহুটা তো সবসময় অতিভুজ হবে, আর অতিভুজ কখনো চেঞ্জ হবে না। তো এটা যদি অতিভুজ হয় তাহলে থিটা কোণটা যার সাথে লেগে থাকবে তাকে আমরা কি বলবো, তাকে আমরা লম্ব বলবো না, তাকে আমরা তখন বলবো ভূমি। তাহলে এই বাহুটা আমাদের এখন হয়ে গেল ভূমি। আর আমি কি শিখালাম, দেখো সিম্পলি এটা আর শেখারও প্রয়োজন মনে হবে না, এটা যদি অতিভুজ হয়, এটা যদি ভূমি হয়, তাহলে এটা তখন কি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে। তাহলে এই বাহুটা আমাদের হয়ে গেল তখন লম্ব। তো তোমরা দেখলে কিভাবে লম্ব, ভূমি আর অতিভুজ, লম্ব আর ভূমিটা চেঞ্জ হয়ে গেল কি হিসাবে, কোণ সাপেক্ষে। তাহলে এখান থেকে পরিষ্কার ধারণা নিয়ে নাও ব্রেনের ভিতরে, যে যেটা লম্বভাবে দাঁড়িয়ে থাকবে সেটাই লম্ব না। তো দেখো এই যে থিটা কোণটা, এর বিপরীত বাহু কোনটা, এটা। এখান থেকে যদি তোমরা দাগ টানতে থাকো, দেখো বিপরীতে গিয়ে এই বাহুটা পড়ছে, তাহলে এই বাহুটা হবে আমাদের লম্ব। তো আশা করি আমি তোমাদেরকে লম্ব, ভূমি আর অতিভুজ সম্বন্ধে সঠিক ধারণা দিতে পেরেছি। এরপরে আমরা জানবো যে কিভাবে সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এগুলো আসছে, এগুলো সম্বন্ধে আমরা এবার বিস্তারিত আলোচনা করব। দেখো একটু আগে আমি দুটো লাইন লিখেছিলাম, সেটা আমার পছন্দনীয় দুটো লাইন ছিল, যে সানিয়া লম্বা অতি সুন্দর একটি মেয়ে, কেস তার ভূমিতে অতি সুন্দর লাগছে। এখানে কেস মানে আমি বানানটা একটু ভুল লিখেছিলাম, কে তালিবস্য হবে, যার অর্থ হলো চুল। তো তোমরা তোমাদের কল্পনা মতো লিখতেই পারো, বা মনে না রাখলেও হবে, ওটা নিয়ে আমাদের কোনো যায় আসবে না। অ্যাকচুয়ালি আমাদেরকে মনে রাখতে হবে যে সাইন থিটার অর্থ হলো লম্ব বাই অতিভুজ, আর কস থিটার অর্থ হলো ভূমি বাই অতিভুজ। এটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, এবং আমি বারবার তোমাদেরকে বলছি যে আমাদের এতগুলো জিনিস মনে রাখার দরকার নেই, আমরা শুধু মনে রাখবো সাইন থিটা এবং কস থিটাকে। বাকিগুলো কিভাবে আসে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আবার আমরা সেই সমকোণী ত্রিভুজেই চলে আসবো। এই সমকোণী ত্রিভুজটার মধ্যে এই বি কোণটা সমকোণ। তো আমি তোমাদেরকে বলেছি যে বড় যে বাহুটা হবে সেটা হবে অতিভুজ, এবং অতিভুজ আমরা কিভাবে চিনবো তারও সহজ পদ্ধতি আছে, যে 90 ডিগ্রি থেকে সোজা দাগ টানতে থাকবো, যেই বাহুতে গিয়ে স্পর্শ করবে সেই বাহুটাই হবে আমাদের অতিভুজ। এখন আমি এই সি কোণটাকে থিটা কোণ মনে করছি বা থিটা মনে করছি। তাহলে সি কোণটাকে যদি আমি থিটা মনে করি, তাহলে এই কোণটা যেই বাহুটার সাথে লেগে থাকবে সেই বাহুটাকে আমরা কি বলবো, ভূমি। এটা আমি একটু আগেই তোমাদেরকে বলেছি। এবং অপর যে বাহুটা পড়ে থাকলো তাকে আমরা কি বলবো, লম্ব। এবার আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো আমরা বিভিন্ন জায়গা থেকে শিখে আসি যে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, এবং আমরা ম্যাথমেটিক্সও করি, কিন্তু আমরা এইটুকু আর ভালোভাবে জানার চেষ্টা করি না যে এই সাইন থিটা বা কস থিটার আক্ষরিক অর্থ কি, বা এটা গণিতে সঠিক কি অর্থ বহন করে। আমরা শুধু জানি যে সাইন থিটা মানে কি হলো, লম্ব বাই অতিভুজ, এটা ঠিক, এতে কোনো কিছু ভুল নেই। কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। দেখো অ্যাকচুয়ালি জিনিসটা কি আমি তোমাদেরকে বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করছি। সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ। দেখো সাইন থিটার অ্যাকচুয়াল যে অর্থ সেটা হলো, সাইন থিটা ভালো করে বোঝো, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই থিটা কোণের সাপেক্ষে এই বাহুটার দৈর্ঘ্যের এবং এই অতিভুজের দৈর্ঘ্যের যে অনুপাত তাকে আমরা বলবো সাইন থিটা। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি। সাইন থিটা যে অর্থ সেটা হলো লম্ব বাই অতিভুজ। শুধু এইটুকু আমাদেরকে গণিত করার জন্য লাগবে, বা এরকম ভাবে জানলে আমাদের ধারণা পরিষ্কার হবে না। সাইন থিটা দেখো ভালো করে শোনো, প্রথম ধারণা তো তোমরা এইটুকু শেখো যে সাইন থিটার অর্থ কিন্তু সাইন ইনটু থিটা না। দেখো থিটা, সাইনের আলাদা করে কোনো অস্তিত্ব নেই, সাইনের আলাদা করে কোনো অস্তিত্ব নেই, কসের আলাদা করে কোনো অস্তিত্ব নেই। আমি ব্যাপারটা তোমাদেরকে ঠিকঠাকভাবে বলি বা ক্লিয়ার করি। আমি যদি বলি খান, একজনের নাম বললাম যে তার নাম হচ্ছে খান, তো তোমাদের মনে কোনো ধারণা আসছে কি ঠিকঠাক ক্লিয়ার? তোমরা এখন বলবে কোন খান, আমির খান, শাহরুখ খান, সলমান খান।
এইবার যদি আমি বলি শাহরুখ খান, তাহলে তোমরা বুঝে গেলে যে আমি শাহরুখ খানের কথা বলছি। তো আমি সেই জিনিসটাই তোমাদেরকে বলছি যে সাইনের আলাদা করে কোনো অস্তিত্ব নেই। সাইন তখনই অর্থ প্রকাশ করবে যখন কোনো কোণ তার সাথে জুড়ে যাবে, এবং সেটা কিন্তু সাইন ইনটু থিটা না, মানে সাইন আর থিটার গুণফল না। তাহলে কি অর্থ বহন করছে, যে এই যদি সাইন থিটা কোথাও তোমরা পাও, তাহলে তোমরা বুঝবে যে থিটা কোণটার সাপেক্ষে বা থিটা কোণটার জন্য সাইনের মান হলো লম্ব যেটা হবে তার দৈর্ঘ্য এবং অতিভুজ যেটা হবে তার দৈর্ঘ্যের অনুপাত। আশা করি দেখো আমি বোঝাতে পারছি। মনে করো লম্বের দৈর্ঘ্য 10 আর অতিভুজের দৈর্ঘ্য 20, তাহলে এই থিটা কোণটার সাপেক্ষে সাইন থিটার মান হবে 10/20, কেননা লম্ব বাই অতিভুজ হলো সাইন থিটার মান। তো আশা করি আমি তোমাদেরকে এইটুকু বোঝাতে পেরেছি যে দুটো বাহুর দৈর্ঘ্যের অনুপাত কোনো একটা কোণের সাপেক্ষে, সেটাই হয়ে যাচ্ছে এই কোণানুপাতগুলোর অর্থ। তাহলে সাইন থিটা আমরা শিখলাম যে লম্ব বাই অতিভুজ। দেখো এটাকে আমরা যদি ত্রিভুজ দিয়ে বুঝি তাহলে আমরা এভাবেও লিখতে পারি। এখানে লম্ব মানে কোনটা, লম্ব মানে হলো এ থেকে শুরু করে বি, তাহলে আমরা এটাকে পড়বো এ বি। তাহলে আমরা এখানে লিখতে পারি লম্ব মানে হলো এ বি, অতিভুজ, অতিভুজ মানে হলো এসি। এবার আমরা কি শিখবো, কস থিটা। দেখো কস থিটা মানে কি, কস থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ। একই গল্প, থিটা কোণের সাপেক্ষে কসের ভ্যালু বা কস থিটা হয় ভূমি বাই অতিভুজ, মানে ভূমির দৈর্ঘ্য এবং অতিভুজের দৈর্ঘ্যের অনুপাত। এইটুকুই এটা অর্থ বহন করে, এবং এটা হয়তো তোমরা অনেকেই জানো না বা তোমাদেরকে অনেক সময় বলা হয় না। তোমরা শুধু এইটুকুই জানো সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। অ্যাকচুয়ালি কি অর্থ বহন করে সেটা আমরা জানিই না। তাহলে ভূমি বাই অতিভুজ, দেখো ভূমি মানে কি বিসি আর অতিভুজ মানে হলো এসি। তো এগুলো আমি তোমাদেরকে দুটো লিখে দেখালাম, বাকিগুলো আমি আর লিখবো না। এবার আমি তোমাদেরকে দেখাবো যে কি করে এই দুটো দিয়ে পুরো চারটে আরো মনে রাখবো এবং পুরো কমপ্লিট এই কোণানুপাতগুলোকে আমরা মনে রাখবো। তো আমরা এত অবধি সাইন থিটা এবং কস থিটাকে খুব ভালো করে দেখে নিয়েছি। তো আরও একটা জিনিস তোমাদেরকে আমি ওখানে ক্লিয়ার করে দিই। দেখো আমরা যখন সাইন থিটা পড়েছিলাম লম্ব বাই অতিভুজ, তো আমরা লিখেছিলাম যে এ বি বাই অতিভুজের দৈর্ঘ্য হলো এসি। দেখো এটা লম্ব ছিল আর এটা হয়ে গেছিল অতিভুজ। তো কখন এটা হয়েছিল, যখন এই কোণটা থিটা ছিল। আমি আগেও বলেছি যদি কোণটা চেঞ্জ হয়ে যায়, এখন যদি কোণটা এটা হয়ে যায় তাহলে কিন্তু লম্ব আর ভূমি চেঞ্জ হয়ে যাবে। তো তখন এটা হয়ে যাবে ভূমি, কেননা এর সাথে লেগে আছে থিটাটা, আর এটা হয়ে যাবে লম্ব। তো তখন কিন্তু সাইন থিটা সমান এবি বাই এসি থাকবে না। তখন দেখো লম্ব মানে হয়ে গেল কি বিসি আর অতিভুজ মানে হয়ে গেল এসি। তো আশা করি আমি তোমাদেরকে এইটুকু বোঝাতে পেরেছি যে থিটাটা চেঞ্জ হয়ে গেলে পরে কিভাবে দেখছো যে লম্ব আর ভূমিটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু অতিভুজের কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে ম্যাথমেটিক্স করার সময়। এরপরে খুব ভালো করে তোমরা এখানে খেয়াল করো যে এই যে চারটে কোণানুপাত আছে, সাইন থিটার সমান আমরা পড়লাম লম্ব বাই অতিভুজ। তোমরা যদি কোসেক থিটাকে লক্ষ্য করো তো তোমরা দেখবে ঠিক উল্টোটা লেখা আছে, এখানে অতিভুজ বাই লম্বকে লেখা আছে। দেখো ভালো করে, সাইন থিটা সমান ছিল লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা সমান লেখা আছে অতিভুজ বাই লম্ব। তাহলে সাইন থিটার অনন্যক আমরা পড়ব কোসেক থিটা, ওই জন্য কোসেক থিটাকে আমরা আলাদা করে মনে রাখবো না। তাহলে কোসেক থিটা কোথা থেকে আসবে, সাইন থিটার থেকেই আসবে। এবং সাইন থিটার অনন্যক, অনন্যক তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই, 2 এর অনন্যক হলো 1 এর 2। আমি কি বলছি, অনন্যক। 3 এর অনন্যক হলো 1 এর 3। তাহলে 1 এর 3 এর অনন্যক কত, 3। এই জিনিসটাই তোমরা খুব ভালো করে ক্লিয়ার করে নাও। আমি যদি বলি 1 এর 3 এর অনন্যক কত, তাহলে 1 এর 3 এর অনন্যক হবে 1/1/3।
তাহলে উপরে যেটা থাকে সেটা সেই রকমই বসে যাবে, আর নিচেরটা উল্টে যায়। তাহলে কত হয়ে গেল 3/1। তাহলে 1 1 বাদ দিয়ে দাও, তাহলে কত হলো 3। তো আমরা দেখলাম 1 এর 3 এর অনন্যক আবার 3 হয়ে গেল। তো এখানেও ঠিক একই জিনিস লেখা আছে, তোমরা এবার এই জিনিসটাকে বুঝতে পারবে যে এটা কিভাবে এসেছে। দেখো সাইন থিটা সমান সমান কি আছে, লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। তো এখান থেকে দেখো আমরা এটাকে লিখতে পারি সাইন থিটা সমান কি ছিল, লম্ব বাই অতিভুজ। আর এই যে দেখো কোসেক থিটা সমান দেওয়া আছে কি, অতিভুজ বাই লম্ব। তো আমরা এটাকে 1 দিয়ে যদি লিখি, তো আমরা তখন এটাকে উল্টে লিখবো তখন লম্ব বাই অতিভুজ। দেখো 1 দিয়ে যখন আমরা লিখলাম তখন আমরা কিন্তু অতিভুজ বাই লম্ব লিখলাম না, আমরা লিখলাম লম্ব বাই অতিভুজ। কেন, এটা উল্টে যাবে, এবং এটা উল্টে গেলে অতিভুজটা উপরে চলে যাবে আর লম্বটা নিচে চলে আসবে, তাহলে আমাদের একই জিনিস চলে আসলো। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি। এই জিনিসটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা, এটা কিচ্ছু না, একদম ছোটবেলার একটা অনন্যকের কেস আছে এখানে। যে 1 আকারে আমরা যখন লিখবো তখন এটাকে আমাদেরকে উল্টে লিখতে হয়। দেখো এটাকে, তাহলে আমরা যদি এটাকে উল্টে দিই, 1 উপরে যা থাকবে তাই থাকে, আর নিচেরটা উল্টে যাবে, তাহলে অতিভুজ উপরে চলে যাবে আর লম্ব নিচে চলে আসলো। তা আমরা দেখলাম অতিভুজ উপরে গুণ হয়ে গেলে অতিভুজ, আর নিচে কি হয়ে গেল, লম্ব। তা আমরা পেয়ে গেলাম অতিভুজ বাই লম্ব। ওই জন্য আমি এটাকে লিখেছিলাম 1 করে, যখন লিখেছিলাম তখন এটাকেও আমরা উল্টো করে লিখেছিলাম, লম্ব বাই অতিভুজ লিখেছিলাম। তো এই যে লম্ব বাই অতিভুজ, তোমরা একটুখানি ভালো করে খেয়াল করো, এই যে লম্ব বাই অতিভুজ এটা কার মান, এই লম্ব বাই অতিভুজ হলো সাইন থিটার মান। তো আমরা এখানে লিখতে পারি উপরে 1 আছে আর নিচে লম্ব বাই অতিভুজের জন্য আমরা কি লিখব, সাইন থিটা। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম কোসেক থিটা সমান সমান 1/সাইন থিটা। এই জিনিসটাই আমি তোমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছিলাম, যে কোসেক থিটা আর কিছুই না, সাইন থিটার অনন্যক। মানে সাইন থিটার যে বাহুগুলোর অনুপাত আছে লম্ব বাই অতিভুজ, এটাকে যদি আমরা উল্টো করে লিখি অতিভুজ বাই লম্ব, তাহলে সেটা হবে কোসেক থিটার মান। আর কোসেক থিটা সমান্তরে আমরা কি জানলাম, যে 1/সাইন থিটা, মানে সাইন থিটার অনন্যক, সেটা হলো কোসেক থিটার মান। একইভাবে তাহলে আমরা দেখো এখান থেকে কি পেলাম, আমরা পেলাম কোসেক থিটা সমান 1/সাইন থিটা পেয়েছিলাম। তাহলে এর নিচে কিছু তো নেই, 1 আছে। তাহলে এবার যদি কোনাকুনি গুণ করো, তাহলে কোসেক থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু কত হয়ে গেল, এই 1 আর 1 গুণ করলে 1। তো এটাও একটা তোমাদের ত্রিকোণমিতিতে ফর্মুলা হয়ে যাবে, যে কোসেক থিটা ইন্টু সাইন থিটা সমান সমান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। দেখো এটাকে এইভাবেও লেখা যেতে পারত, আমরা কোসেক থিটা সমান কি পড়েছি, অতিভুজ বাই লম্ব। তো আমরা এটাকে 1 করে লিখলে লিখবো, সরি এটা তো আমি আবার একই জিনিসই বলছি, আমরা সাইন থিটা সমান কি পড়েছি, লম্ব বাই অতিভুজ। তো আমরা এটাকে 1 আকারে কিভাবে লিখব, 1 দিয়ে আমরা উল্টো করে লিখব, তাই না, উপরে অতিভুজ লিখব আর তারপরে লম্ব লিখব। তো এই অতিভুজ বাই লম্বের ভ্যালু কি, কোসেক থিটা। তো আমরা যদি এখানে লিখি 1/কোসেক থিটা, তাহলে আমরা পেলাম সাইন থিটা সমান 1/কোসেক থিটা। সাইন থিটার নিচে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি যদি গুণ করো তাহলে আমরা পাবো সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1। এটাও একই রেজাল্ট। দেখো কোসেক থিটা তখন আগে ছিল, সাইন থিটা পরে ছিল। তো আমরা শিখলাম যে সাইন থিটা মনে রাখলে পরে আমরা কোসেক থিটাও লিখতে পারবো, কারণ সাইন থিটার অনন্যক হয়ে যাচ্ছে কোসেক থিটা। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা মানে হলো অতিভুজ বাই লম্ব। আশা করি ক্লিয়ার হয়েছে। এবং সাইন থিটা সমান সমান আমরা লিখতে পারবো সবসময়, দেখো খুব ভালো করে খেয়াল করো, এটা খুব কাজে লাগবে তোমাদের। সাইন থিটা সমান লিখবো আমরা 1/কোসেক থিটা। একইভাবে আমরা কোসেক থিটা সমান লিখতে পারবো 1/সাইন থিটা। আশা করি আমি তোমাদেরকে এইটুকু বোঝাতে পেরেছি।
এবং সাইন থিটা আর কোসেক থিটার গুণফল সবসময় কত হবে? 1 হবে। তো এত অবধি আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। এরপরে আমরা দেখব কস থিটা সম্বন্ধে। মানে ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখবে কস থিটা এর অর্থ হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা এর অর্থ হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা দেখছি যে কস থিটার অনন্যক হলো সেক থিটা। তো ঠিক একইভাবে আমরা যদি কসকে মনে রাখি তাহলে সেককে মনে রাখা আমাদের কোনো কষ্টই হবে না। কস থিটার উল্টো বা অনন্যককে আমরা বলবো সেক থিটা। তাহলে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ হলে সেক থিটা সমান হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। তো এটাকে আমরা আরো একবার প্রমাণ করব ঠিক আগের মতো। দেখো কস থিটা সমান লেখা আছে ভূমি বাই অতিভুজ। এবার আমরা এখান থেকে নেব সেক থিটাকে। তাহলে কোসেকের আমাদের আর কোনো দরকার নেই, মুছে দিই। তাহলে সেক থিটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে অতিভুজ বাই ভূমি। তো আমরা এটাকে লিখতে পারবো 1 বাই দিয়ে আগে আমাদেরকে ভূমি লিখতে হবে আর তারপরে কাকে লিখতে হবে? অতিভুজকে। এবার যদি আমরা খুব ভালো করে দেখি যে ভূমি বাই অতিভুজ এর অর্থ হলো কস থিটা। তো আমরা এখানে বসাবো 1 উপরে আছে আর নিচে এই গোলটুকুর ভ্যালু হলো কত? কস থিটা। তো আমরা দেখলাম যে সেক থিটার ভ্যালু হয়ে গেল 1 বাই কস থিটা। তাহলে আমরা এখান থেকে লিখবো সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা। আশা করি আমি তোমাদেরকে ঠিকঠাকভাবে এগুলো বোঝাতে পারছি। এর নিচে কিছু নেই মানে 1। তাহলে সেক থিটা আর কস থিটা যদি গুণ হয়ে যায়, সেক থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে? 1। তাহলে আমরা এখান থেকে আরো একবার দেখলাম যে সেক থিটা আর কস থিটা গুণ করলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এটা আমাদের আরো একটা ফর্মুলা হবে, কিন্তু এগুলোকে তোমরা ব্রেনে ফর্মুলা আকারে নেবে না, একদম সোজা জিনিস। তোমরা জানো যে 5 এর সাথে যদি 1/5 গুণ করি তো কি হয়ে যাবে? কেটে গিয়ে 1 হয়ে যাবে। তাহলে আমরা এটাকে কেন ফর্মুলা বলবো? শুধু আমরা শুধু জানবো যে সেক থিটার অনন্যক হচ্ছে কস থিটা, মানে সেক থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1 বাই কস থিটা। একইভাবে যদি আমি এখানে কস থিটা লিখতাম, তোমাদেরকে আমি দেখিয়ে দিই, তাহলে তোমাদের ব্যাপারগুলো আরো পরিষ্কার হবে। দেখো সেক থিটা সম্বন্ধে, সেক থিটা সমান কি? অতিভুজ বাই ভূমি। তো আমরা যদি আবারও একইভাবে কস থিটা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি, তাহলে আমরা এটা কি করছি? কস থিটার মাধ্যমে সেক থিটাকে প্রকাশ করছি। দেখো তো কস থিটা সমান কি ছিল? ভূমি বাই অতিভুজ। তো আমি যদি 1 বাই করে লিখি তা আমি কি লিখবো? আগে অতিভুজ লিখবো আর তারপরে ভূমি লিখবো। এই যে অতিভুজ বাই ভূমি, এটা হলো সেক থিটার ভ্যালু। তা আমি যদি এখানটায় সেক থিটা লিখি তো আমরা পেয়ে গেলাম কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা। ঠিক আগের মতো যেরকম ভাবে এখানে সেক থিটা সমান 1 বাই কস থিটা এসেছিল। তো আমরা এখান থেকে পেলাম কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা। এর নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। তাহলে এবার যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু কত হয়ে গেল? 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগেরটাও একই ছিল, শুধু সেক থিটাটা আগে ছিল, কস থিটাটা পরে ছিল। তো দুটো জিনিস যেন তোমরা প্রত্যেকে ভেবে নিও না যে এটা দুটো সূত্র হয়ে গেল বা কিছু। একই জিনিস গুণের ক্ষেত্রে একই অর্থ বহন করে। তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিই। 5 গুণ 3 কত হলো? 15। আর 3 গুণ 5 কত হবে? 15। তাহলে কস থিটা ইন্টু সেক থিটাও যা, সেক থিটা ইন্টু কস থিটাও তা, একই জিনিস। তাহলে আমরা শিখলাম এত অবধি 4টে। সাইন থিটার অনন্যক হলো কোসেক, আর কসের অনন্যক হলো সেক। আমি কি বলছি? অনন্যক বলছি, অনন্যক। খুব ভালো করে খেয়াল করবে, অনন্যক। এরপরে আমরা শিখব ট্যান থিটা এবং কট থিটা। তোমরা যদি ভালো করে খেয়াল করো তো দেখতে পাবে ট্যান থিটার অর্থ ছিল লম্ব বাই ভূমি এবং কট থিটার অর্থ লেখা ছিল ভূমি বাই লম্ব। এবার তোমরা এখানে খেয়াল করো ট্যান থিটার অর্থ কি? লম্ব বাই ভূমি।
দেখো কিভাবে আসে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আমি কি করছি, ট্যান থিটার বের করার চেষ্টা করছি। তো আমি ট্যান থিটা সমান দেওয়া আছে কি, লম্ব বাই ভূমি। আমি যেটা করছি খুব ভালো করে খেয়াল করে দেখো একটুখানি, ত্রিভুজটা আমাদের আর লাগবে না তাই মুছে দিলাম। আমি এটাকে লিখছি লম্ব বাই অতিভুজ। এক্ষুনি ঘাবড়ানোর কোনো দরকার নেই যে অতিভুজ কোথা থেকে আসলো, এক্ষুনি বুঝে যাবে। ভূমি বাই অতিভুজ। আমি কি করেছি, লম্বকেও অতিভুজ দিয়ে ভাগ করেছি, ভূমিকেও অতিভুজ দিয়ে ভাগ করেছি, বা একই জিনিস। তোমরা দেখো ভালো করে, আমরা যদি অতিভুজ অতিভুজ কাট করে দিই তাহলে আবার ওই একই জিনিস লম্ব বাই ভূমি আসলো। তাহলে আমরা দেখলাম যে লম্ব বাই ভূমিকে আমরা এইভাবেও লিখতে পারি, লম্ব বাই অতিভুজ করে এবং ভূমি বাই অতিভুজ করে। তো লম্ব বাই অতিভুজ এইটুকুটার অর্থ কি, এইটুকুটার অর্থ হলো কোনো একটা কোণ সাপেক্ষে যদি সাইন থিটা, তাহলে আমরা এখানে লিখছি সাইন থিটা। আর ভূমি বাই অতিভুজের অর্থ কি, কস থিটা, তো আমরা এই জায়গায় লিখলাম কস থিটা। তো আমরা দেখলাম যে ট্যান থিটা কোথা থেকে আসলো, ট্যান থিটা আসলো সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করে। তার মানে ট্যান থিটার অর্থ হলো সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে আমরা ট্যান থিটা পাবো। তো এটাকে আমি দেখিয়েও দিই তোমাদের, এইভাবে দেখালাম, সাইন থিটা বাই কস থিটা করেও দেখিয়ে দিই। তাহলে আমরা শিখলাম ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। তো উল্টো দিক দিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে, সাইন থিটা বাই কস থিটা করেও দেখিয়ে দিই। সাইন থিটার অর্থ কি, লম্ব বাই অতিভুজ। কস থিটার অর্থ কি, ভূমি বাই অতিভুজ। এটাকে কিভাবে উল্টাতে হয় তোমরা প্রত্যেকে জানো, উপরে যেটা আছে সেটা যেমন আছে তেমনই বসবে, আর নিচেরটা কি হয়ে যায়, উল্টে যায়, মানে নিচেরটা উপরে চলে যায় আর উপরেরটা নিচে। তাহলে এখানে চলে যাবে কে, অতিভুজ, আর এখানে চলে আসবে কে, ভূমি। এবার যদি তোমরা দেখো অতিভুজ অতিভুজ কেটে যাচ্ছে উপর নিচে কোনাকুনি, আর তাহলে পড়ে থাকলো উপরে কে, লম্ব, আর নিচে কে পড়ে থাকলো, ভূমি। তাহলে এই যে লম্ব বাই ভূমি পেলাম, এই লম্ব বাই ভূমি অ্যাকচুয়ালি কার ভ্যালু ছিল, ট্যান থিটার। তাহলে আমরা এখানে লিখতে পারবো এটা সমান ট্যান থিটা। তাহলে এটা কার ভ্যালু ছিল, এটা ছিল সাইন থিটা বাই কস থিটার ভ্যালু। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে আমরা পাবো ট্যান থিটা, যার অর্থ হলো লম্ব বাই ভূমি। তাহলে আমরা ট্যান থিটাকে আর আলাদা করে মনে রাখবো না, আমরা ট্যান থিটা সম্বন্ধে যেটুকু জানবো সেটা হলো সাইন থিটা বাই কস থিটা, মানে সাইন থিটাকে যদি আমরা কস থিটা দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা সবসময়ের জন্য ট্যান থিটা পাবো। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি। এবার যদি তোমরা কট থিটাকে দেখো, এটা ঠিক আগের মতোই, কট থিটা আলাদা আর কিছু না, ট্যান থিটার অনন্য। খুব ভালো করে দেখো, লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা সমান হয়ে যাবে ভূমি বাই লম্ব। কট থিটা সমান কি হয়ে যাবে, ভূমি বাই লম্ব। দেখো ট্যান থিটার অনন্য, তাহলে আমরা এখান থেকে যে সম্পর্ক পাবো একই জিনিস। তাহলে ট্যান থিটা সমান যদি সাইন থিটা বাই কস থিটা হয়, তাহলে আমাদের কট থিটা সমান হবে কস থিটা বাই সাইন থিটা। আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিই, কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু, কস থিটার অর্থ কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, আর সাইন থিটা কি, লম্ব বাই অতিভুজ। এবার এই ভ্যালুটাকে ভূমি বাই অতিভুজ গুণ নিচেরটা কি হবে, উল্টে যাবে। তাহলে অতিভুজ কোথায় যাবে, উপরে, আর লম্ব কোথায় আসবে, নিচে। অতিভুজ অতিভুজ কেটে দাও, তাহলে কি পড়ে থাকলো, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। আর এই ভূমি বাই লম্বের ভ্যালু কি ছিল, ভূমি বাই লম্বের ভ্যালু ছিল কট থিটা। তো আমরা এখানে লিখবো কট থিটা। তাহলে আমরা কট থিটা সমান কি পেলাম, উপরে কস থিটা আর নিচে সাইন থিটা। তো আমরা শিখলাম কট থিটা আর কিছু না,
ট্যান থিটার অনন্যক বা ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, তাহলে কট থিটা সমান কি হয়ে গেল কস থিটা বাই সাইন থিটা। তো আমাদেরকে কট থিটা আর আলাদা করে মনে রাখার খুব একটা প্রয়োজন হবে না। এখান থেকে কি কি বের করতে পারবো আমরা সেটাও একটুখানি দেখে নিই। তাহলে আমরা পেলাম ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। তাহলে আমরা যদি গুণ করি কোণাকোণি তাহলে কি হয়ে যাবে ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু কত 1। একইভাবে আমি যদি কট থিটা দিয়ে লিখতাম তাহলে আমরা লিখতে পারতাম কট থিটা মানে 1 বাই ট্যান থিটা। এটা আমি আর তোমাদেরকে দেখালাম না যে কিভাবে করলাম, আমি বিস্তারিত আলোচনা করলাম, ওই জন্য আর এইটুকু দেখালাম না। কেউ যদি আমার আগের জিনিসগুলোকে বুঝে থাকো সে নিশ্চয়ই বুঝবে যে কেন আমি ট্যান থিটা সমান 1 বাই কট থিটা লিখলাম। কারণ আমরা দেখলাম যে ট্যান থিটার অনন্যক হচ্ছে কট থিটা। তোমরা ভালো করে খেয়াল করে দেখো সাইন থিটা বাই কস থিটা আছে, এখানে কস থিটা বাই সাইন থিটা আছে, যার জন্য এই জিনিসটা আমি আর বর্ণনা করে দিইনি। এবার যদি আমরা আবার ওই একই ট্যান থিটা আর কট থিটা গুণ করি তাহলে কট থিটা ইন্টু ট্যান থিটা সমান সমান 1 ইন্টু 1 কত হয়ে যাবে 1। তো আমরা এখানে একটা ফর্মুলা পেলাম, এখানেও একটা ফর্মুলা পেলাম, একই জিনিস দুটোই, কট থিটা ইন্টু ট্যান থিটার অর্থ কি 1। তো এইটুকু আমরা একদম বিস্তারিতভাবে শিখলাম। এবার আমরা এটাকে ইজিলি কিভাবে মনে রাখবো সেটা আরেকবার ঝালিয়ে নেব, তারপরে আমরা বাকি জিনিসগুলোতে যাব। এত অবধি আমরা যা পড়লাম সেই পুরো ক্লাসটাকেই এবার এক এক করে একদম আস্তে আস্তে ভাবে আমরা একবার রিভিশন করব, আর যেটা আমাদের খুব উপযোগী হবে। দেখো এ বি সি যদি একটা সমকোণী ত্রিভুজ হয় যার বি কোণটা সমকোণ, তাহলে সমকোণের বিপরীত যে বাহুটা তাকে আমরা বলবো অতিভুজ, বা আমরা বলতে পারি যে বড় বাহুটাকে আমরা বলবো অতিভুজ। এখন যদি আমি সি কোণটাকে থিটা মনে করি তাহলে ওর বিপরীত বাহুটাকে আমরা বলবো লম্ব, আর এই থিটা কোণটা যেই বাহুটার সাথে লেগে থাকবে তাকে আমরা বলবো ভূমি। তাহলে আমরা জানলাম যে যদি এই কোণটা থিটা হয় তাহলে সাইন থিটার অর্থ সাইন ইন্টু থিটা না, থিটা কোণের সাপেক্ষে সাইনের অর্থ আছে, বা যে কোনো কোণের সাপেক্ষে সাইনের অর্থ আছে, কসের অর্থ আছে, ট্যানের অর্থ আছে, কিন্তু আলাদা করে সাইনের কসের কোনো অর্থ নেই। এটা আমি তোমাদেরকে বুঝিয়েছি। তাহলে আমরা পেলাম সাইন থিটা সমান আমরা কি জানবো লম্ব বাই অতিভুজ। কোসেক থিটা ঠিক তার অনন্যক বা উল্টো, দেখো অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা সাইন থিটা জানলে কোসেক থিটা ইজিলি পেরে যাব, তাই আমরা কোসেক থিটাকে মনে রাখার চেষ্টা করব না, আমরা শুধু জানবো যে সাইন থিটার অনন্যক হলো কোসেক থিটা। আশা করি আমি তোমাদেরকে এইটুকু বোঝাতে পেরেছি। নেক্সট আমরা জানবো কস থিটা। কস থিটা সম্বন্ধে আমরা জানলাম কস থিটা হলো ভূমি বাই অতিভুজ, মানে থিটা কোণের সাপেক্ষে এই বাহুটার এবং এই বাহুটার দৈর্ঘ্যের অনুপাতকে আমরা বলবো কস থিটা। কস থিটা জানলে আমরা সেক থিটাও পেয়ে যাব। সেক থিটা আলাদা করে আমরা মনে রাখবো না, কস থিটার অনন্যককে আমরা সেক থিটা বলবো, তাহলে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। দেখো কস থিটার ঠিক উল্টোটা। এরপরে আমরা ট্যান থিটা। ট্যান থিটা আমরা কি করে পেয়েছিলাম আমি তোমাদেরকে দেখিয়েছি। ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা কি হয়ে যাবে উল্টো ভূমি বাই লম্ব। তাহলে আমরা ট্যান মনে রাখলে কটও মনে রাখতে পারবো। তা আমরা সবসময় চেষ্টা করব সাইন থিটাকে মনে রাখার, কস থিটাকে মনে রাখার, আর ট্যান থিটাকে মনে রাখার। আর আমাদের বাকিগুলো মনে রাখার প্রয়োজন হবে না। নিচে লেখা লাল কালি দেওয়া এই জিনিসগুলোকে তোমরা খুব ভালো করে মনে রাখতে হবে, নাহলে অঙ্ক করাটা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। ওই জন্য আমি এই জিনিসগুলোকে লিখে দিয়েছি এবং খুব ভালোভাবে বারবার ডিসকাস করেছি এবং আবারও বলছি। দেখো সাইন থিটাকে আমরা লিখতে পারবো 1 বাই কোসেক থিটা করে। কি করে লিখতে পেরেছিলাম আমি দেখিয়েছি তোমাদেরকে। তাহলে একইভাবে কোসেক থিটা সমান আমরা লিখতে পারবো 1 বাই সাইন থিটা, কেননা সাইন থিটা আর কোসেক থিটা হলো পরস্পরের অনন্যক। তাহলে এখান থেকে আমরা একটা সূত্রও পেয়েছিলাম, কি সূত্র, সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1। এটা কিন্তু ইন্টু, ঠিক আছে, দুটো কোণানুপাতের মাঝে ইন্টু, সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1। একইভাবে কস থিটা সমান আমরা লিখতে পারবো 1 বাই সেক থিটা। তো সেক থিটা সমান আমরা লিখতে পারবো 1 বাই কস থিটা। তো কোণাকুণি যদি আমরা গুণ করি তা আমরা কি পাবো কস থিটা ইন্টু সেক থিটা সমান 1। নেক্সট আমরা পেয়েছিলাম ট্যান থিটা সমান 1 বাই কট থিটা লিখতে পারবো। তাহলে কট থিটা সম্বন্ধে আমরা লিখতে পারবো কট থিটা সমান 1 বাই ট্যান থিটা।
তাহলে কোনাকুনি যদি গুণ করো তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা সমান সমান 1। এবং আমরা আরও একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আমরা এখান থেকে পেয়েছিলাম, সেটা হলো ট্যান থিটা আমরা কিভাবে পেয়েছিলাম। ট্যান থিটা আমরা এইভাবে পেয়েছিলাম, সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করে। তোমরা খুব ভালো করে এই জিনিসটা মনে রাখবে, আমি তোমাদেরকে দেখাবো যখন আমি মান নির্ণয় করাবো ত্রিকোণমিতির। ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। একইভাবে আমরা কট থিটা পেয়েছিলাম কস থিটা বাই সাইন থিটা। তো এত অবধি এখানে আমরা পুরো একদম বিস্তারিতভাবে আলোচনা করেছি। এর পরের ক্লাসগুলোতে আমরা আরও বিস্তারিতভাবে বাকি জিনিসগুলোকে আলোচনা করব। তো আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা এইসব সম্বন্ধে অলরেডি পড়ে ফেললাম। আমি যথেষ্ট চেষ্টা করলাম তোমাদের মন থেকে এই জিনিসগুলোকে একদম পরিষ্কার করে দেওয়ার। যে দেখো, আমি তোমাদেরকে বলি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো গণিতের অন্যান্য জিনিসের মতোই। এগুলো তোমরা অত কঠিনভাবে নিও না। এগুলো তোমরা দেখলে যে এটা কি জিনিস, এটা অ্যাকচুয়ালি একদমই তেমন কোনো জিনিসই না, একদম সিম্পল জিনিস। সাইন থিটা, থিটা কি? থিটা একটা কোণ। সাইন আলাদা করে কোনো মানে নেই এর। থিটা কোণের সাপেক্ষে সাইনের ভ্যালু আছে, আলাদা করে সাইনের কোনো অর্থ হয় না। তাহলে সাইন থিটা সম্বন্ধে আমরা কি পেলাম? সাইন থিটা সম্পর্কে আমরা জানতে পারলাম যে লম্ব বাই অতিভুজ। কি লম্ব বাই অতিভুজ কি? কিছু না। যদি এই কোণটা থিটা হয় তাহলে তার সাইনের ভ্যালু হবে এই বাহুটার দৈর্ঘ্য বাই এই বাহুটার দৈর্ঘ্য বাই এই বাহুটার দৈর্ঘ্য, আর কিচ্ছু না। এইটুকুই তো। এরকম ভাবেই বাকি সমস্ত কোণানুপাতগুলো। তাহলে এগুলোকে আমরা অত জটিলভাবে কেন নিতে যাব? একদম সিম্পল জিনিস। যদি এই কোণটা থিটা না হয়, এই কোণটা থিটা হয়, তাহলে তখন ওই কোণটার সাপেক্ষে সাইনের ভ্যালু হবে, দেখো তখন ভূমি আর লম্ব চেঞ্জ হয়ে যাবে, কিছুই না। তখন এই বাহুটা হয়ে যাবে কি লম্ব, আর এটা ভূমি। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য বা এই বাহুটার দৈর্ঘ্য হয়ে যাবে তখন সাইন থিটার ভ্যালু। এইটুকুই তো, আর কিছু না। এরকম ভাবেই ছখানা কোণানুপাত আছে এবং তার বিস্তারিত আলোচনা আমি করেছি। তো তোমাদেরকে আমি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এইসব সম্পর্কে যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম। এবং এর পরে ত্রিকোণমিতির আরও কিছু জিনিস আছে যেগুলোর জন্য তোমাদেরকে একটুখানি অপেক্ষা করতে হবে। আমি আস্তে আস্তে বাকি ক্লাসগুলোকে আপলোড করব। তো তোমাদের মন থেকে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এইসবের যে ভয় এবং ত্রিকোণমিতি, এগুলো নিয়েই পুরো ত্রিকোণমিতিটা। যার জন্য এই জিনিসগুলোকে আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। কারোর যদি একটুখানি অসুবিধা হয় বুঝতে, সে একটুখানি রিমাইন্ড করে পিছনে চলে যাও, ক্লাসটাকে আবার দেখো। আমার মনে হয় না যে এরপরেও তাদের মনে কোনো সন্দেহ থাকবে যে সাইন থিটা কী জিনিস, কস থিটা কী জিনিস। তো এগুলো যদি আমরা একবার ভালো করে জেনে নিতে পারি, এবং আর বেশ কিছু ফর্মুলা আছে, 3খানা ফর্মুলা আছে, এবং আরও একটু কয়েকটা জিনিস আছে যেগুলোকে আমরা জানলে পুরো ত্রিকোণমিতিটাই আমাদের চোখে একদম পরিষ্কার হয়ে যাবে। আমাদের মনে আর কোনো রকম সন্দেহ থাকবে না। এবার এগুলো করার পরে যারা ক্লাস 10-এ পড়ছো, তোমরা অলরেডি ম্যাথ করা শুরু করে দাও। যারা কম মাইন্ডের জন্য পড়ছো, তোমরা সাইন থিটা, কস থিটা সম্বন্ধে খুব ভালোভাবে জেনে গেলে। তো তোমরা প্রত্যেকেই ওই সম্বন্ধনীয় যে অঙ্কগুলো আছে সেগুলোকে করো। কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাও, ঠিক আছে? এবং প্রত্যেকের জন্যই শুভকামনা রইল। প্রত্যেকে ভালো থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে।